আসসালামু আলাইকুম। 3 ঘোড়া নগদান বইয়ের আমাদের একটা বিশেষ ক্লাস আজকে। 3 ঘোড়া নগদান বইয়ের সবথেকে বেশি পরীক্ষায় আসে এসএসসি এবং এইচএসসি দুই জায়গাতেই আসে 3 ঘোড়া নগদান বই। আমরা জানি নগদান বই একটি মাসের জন্য প্রস্তুত করা হয়। মাসের শুরুতে একটা ব্যালেন্স বিডি দেওয়া থাকে, মাসের শেষে যে ব্যালেন্স সিডি নির্ণীত হয়। তবে কিছু ম্যাথ থাকে যেটা আজ প্রথম ব্যবসা শুরু করছে এরকম তথ্য থাকে, তখন আর ব্যালেন্স বিডি লেখা যাবে না, সেক্ষেত্রে মূলধন হিসাব লিখতে হবে। যেমন এই অঙ্কটা যশোর বোর্ড 2025 এইচএসসি পরীক্ষায় আসছে। এইচএসসি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে 2025 সালে। তো মিস্টার জব্বার এখানে বলছে 1 জানুয়ারি 2024 তারিখে নগদ 25,000 টাকা 40,000 টাকা নিয়ে ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করছেন। তাহলে দেখেন ব্যাংক উদ্ধৃত দেওয়া আছে এবং নগদ উদ্ধৃত দেওয়া আছে। এই অঙ্কের গ দাগে দেখেন বলা হচ্ছে যে একখানা 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করো। আমরা জাস্ট 3 ঘোড়া নগদান এই অংশটুকু আজকে শিখব। নগদান বই প্রস্তুত করতে গেলে প্রথমে ছক কাটতে হবে। আমরা আমাদের খাতাকে আড়াআড়িভাবে নিয়ে 2 পার্ট করে নিব, অর্ধেক করে নিব। এটা হচ্ছে খাতার মিডিল জায়গাটা। প্রথম ছিল তারিখ, দেন বিবরণ, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা। এই যে 3টা টাকার ঘর হয়, এই জন্য এটাকে 3 ঘোড়া নগদান বই বলা হয়। আমরা পুরো ম্যাথটা করব। দেখেন বলা হচ্ছে 24 সালের 1 জানুয়ারি নগদ 25,000 40,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করছেন। তাহলে দুই পাশে আমরা 2024 সাল লিখব। এটা হচ্ছে জানুয়ারি মাস, 2024 সাল জানুয়ারি মাস। যেহেতু ব্যবসা আরম্ভ করছে বলা হয়েছে, এজন্য এখানে ব্যালেন্স বিডি লেখা যাবে না, লিখতে হবে মূলধন হিসাব। মূলধন হিসাব কত টাকা? নগদ ছিল 25,000 টাকা আর ব্যাংক জমা ছিল 40,000 টাকা। তো নগদ 25,000 পোস্টিং দিলাম আর ব্যাংক জমা হচ্ছে 40,000 টাকা পোস্টিং দিলাম। এটা মূলধন হিসাব কেন লিখলাম? কারণ এখানে দেখেন একটা কথা বলা ছিল যে ব্যবসা আরম্ভ করলেন বা ব্যবসা শুরু করলেন। এই শুরু করলেন কথা বললে আর ব্যালেন্স বিডি না লিখে আমাদেরকে লিখতে হবে মূলধন হিসাব। পরের এন্ট্রি কী ছিল দেখেন, জানুয়ারি 2 তারিখে বলা হচ্ছে 30,000 টাকার জন্য 5% বাট্টায় নগদে বিক্রয়। আচ্ছা, নগদে বিক্রয় করলে টাকা আসে নাকি চলে যায়? উত্তর হচ্ছে টাকা আসে, আর নগদান বইয়ে টাকা বৃদ্ধি পেলে ডেবিট হয়, সো ডেবিট দিকে বসবে। ওটা ছিল 2 তারিখ, নাম লিখব বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব এন্ট্রিটা কেমন ছিল দেখেন, 30,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, কিন্তু 30,000 টাকা থেকে বাট্টা বাদ দিতে হবে হচ্ছে 30,000 টাকার 5%। তাহলে 30,000-এর 5% 1,500 টাকা হয়। এটাকে যখন আমরা 30,000 থেকে মাইনাস করব তখন 28,500 টাকা আসবে। সো নগদের ঘরে বসবে 28,500। এবার এখানে একটা ব্যাপার কাজ করছে, বাট্টা, এই যে 1500 টাকা বাট্টা, এটার নাম কিন্তু কারবারি বাট্টা। সো এটা নগদান বইয়ে বসবে না, কারবারি বাট্টা নগদান বইয়ে বসে না। কি দেখে বুঝবো কারবারি বাট্টা? ক্রয়ের দিন যে বাট্টা সংঘটিত হয় তাকে মেইনলি কারবারি বাট্টা বলা হয়। তারপরে 13 তারিখে ছিল শিক্ষানবিশ সেলামি বাবদ 900 টাকা পাওয়া গেল। এটা একটা আয়ের নাম, আয় হলে ক্রেডিট ডেবিট দিকে বসে। 13 তারিখ শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি কত টাকা? 900 টাকা পাওয়া গেছে। শিক্ষানবিশ সেলামি 900 টাকা। এটা ছিল 13 তারিখ। 13 তারিখের পরে 15 তারিখে বলা হচ্ছে 60,000 টাকা মূল্যের পণ্য 10% বাট্টায় জনাব রহিমের নিকট হতে নগদে ক্রয় করা হলো। দেখেন 60,000 টাকার পণ্য 10% বাট্টায় রহিমের কাছ থেকে নগদে ক্রয় করা হলো। তাহলে ক্রেডিট দিকে বসবে, কারণ ক্রয় করলে টাকা চলে যায়। আমরা বিবরণের মধ্যে লিখব ক্রয় হিসাব। পণ্যের মূল্য ছিল 60,000, এখানে 10% বাট্টা দেওয়া হয়েছে। তাহলে 60,000-এর 10% 6,000 বাদ দিলে 54,000 টাকা আসে নগদের ঘরে। কিভাবে বের হয়েছে আবার দেখেন, 60,000 টাকা থেকে 60,000-এর 10% মাইনাস করব, তাহলে এটা হয় 6,000 টাকা, এটা হচ্ছে 60,000 টাকা। তাহলে 60,000 থেকে 6,000 মাইনাস করলে 54,000 টাকা পাওয়া যায়। এটা ছিল 15 তারিখ। 15-এর পরের তারিখ আছে
18 তারিখ বলা হচ্ছে সাব্বিরের কাছে পণ্য বিক্রয় করে 14,500 টাকার একখানি চেক পাওয়া গেছে বা পাওয়া গেল, যে পণ্যের ক্রয় মূল্য 16,000 টাকা, যে পণ্যের ক্রয় মূল্য 16,000, আমি টাকা পেয়েছি কত টাকা? 14,500 টাকা। কি করেছি? বিক্রয় করছি। তো টাকা ব্যবসা প্রতিষ্ঠানে বাড়লে মিস্টার জব্বারের কাছে যখন টাকা বৃদ্ধি পাবে তখন ডেবিট হবে। জানুয়ারি 18, 14,500, জানুয়ারি মাসের 18, নাম লিখব বিক্রয় হিসাব, টাকা বসবে 14,500 টাকা। কত টাকা? 14,500 টাকা। এটা বিক্রয় করছি, টাকা বৃদ্ধি পেয়েছে, এজন্য ডেবিট হয়েছে 18 তারিখ। দেন আছে হচ্ছে 24 তারিখ, মাহমুদের নিকট 20,000 টাকার পাওনা 2% বাট্টায় একটি চেক পাওয়া গেল। তাহলে 20,000 টাকার পাওনা 2% বাট্টায় চেক পাওয়া গিয়েছে, এটাও প্রাপ্তি সাইড বা ডেবিট দিকে বসবে। 24 তারিখ, মাহমুদ হিসাব, মাহমুদ হিসাব, মাহমুদের কাছে টাকা পাওয়া যেত 20,000, এই 20,000 টাকা সে 2% বাট্টা বাদ দিয়ে আমাদের একটা চেক দিয়েছে। তো 20,000 টাকার 2% বাট্টা হয় হচ্ছে 400 টাকা। তো এটা আমরা বাট্টার ঘরে 400 টাকা বসাবো, আর যেহেতু চেক দিয়েছে তাহলে 19,600 টাকা ব্যাংকের ঘরে বসাবো। মোট টাকা হচ্ছে দেখেন, মাহমুদের নিকট 20,000 টাকার পাওনা, মাহমুদের নিকট 20,000 টাকার পাওনা 2% বাট্টায় চেক পাওয়া গেল। এই 20,000 টাকার উপরে যদি আমরা 2% কাউন্ট করি তখন 400 টাকা হয়, অর্থ মাহমুদ আমাদেরকে 400 টাকা কম দিছে, তাহলে 19,600 টাকা সে প্রদান করছে। সো আমরা ব্যাংকের কলামে 19,600 বসাইছি আর বাট্টার ঘরে আমরা 400 টাকা বসালাম। 14 তারিখের পরে পরবর্তী তারিখ আছে 25 তারিখ, মালিক তার নিজস্ব প্রয়োজনে 6,000 টাকার পণ্য ব্যবসা হতে উত্তোলন করলেন। আচ্ছা দেখেন, এই পণ্য উত্তোলন করলে ব্যবসা থেকে তো নগদ টাকা বা ব্যাংকের টাকা কমে যায় না, সো এটা নগদান বইয়ে বসবে না, অনগদ লেনদেন। এই এন্ট্রির জাবেদা হয় উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। জানুয়ারি 27 বলা হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 200 টাকা আর ধার্যকৃত চার্জ 100 টাকা। ব্যাংক সুদ দিলে ব্যাংকের টাকা বেড়ে যায় আর বাড়লে ডেবিট হয়। এটা জানুয়ারি মাসের 27 তারিখ, ব্যাংক সুদ হিসাব। ব্যাংক সুদ দিয়েছে হচ্ছে, সুদ প্রদান করছে 200 টাকা, চার্জ করেছে 100 টাকা, তাহলে সুদের ঘরে আমরা ব্যাংকে বসাবো 200 টাকা আর ব্যাংক চার্জ ক্রেডিট দিকে আবার 27 বলে বসবে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ। আচ্ছা, চার্জ ক্রেডিট হওয়ার কারণ, চার্জ করলে ব্যাংক হতে টাকা কমে যায়, কমে গেলে ক্রেডিট হবে, বৃদ্ধি পেলে ডেবিট হবে। ব্যাংক সুদ ডেবিট লিখলাম। তারপরে 29 তারিখ ছিল ব্যাংক থেকে উত্তোলন 7,000। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি। ব্যাংক হতে ব্যবসায়ের প্রয়োজনে বা অফিসের প্রয়োজনে উত্তোলন করলে এটাকে মেইনলি কন্ট্রা এন্ট্রি বলা হয়। আর কন্ট্রা এন্ট্রি 3 ঘরা নগদান বইয়ের 2 পাশেই বসে, কন্ট্রা এন্ট্রি বসাবো। ব্যাংক হতে উত্তোলন, দেখেন একটা সহজ সিস্টেম আছে কন্ট্রা এন্ট্রি করার। এটা হচ্ছে 29 তারিখ, 2 পাশে বসবে, যেহেতু আমরা 2 পাশে 29 তারিখ লিখে নিব। বলছে এন্ট্রিটা এমন ছিল যে ব্যাংক হতে উত্তোলন করা হলো 7,000 টাকা। আচ্ছা, ব্যাংক থেকে যদি আমি 7,000 টাকা উত্তোলন করি তখন নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে আর ব্যাংক হিসাব ডেবিট হবে। ব্যাংক হইতে উত্তোলন করলে জাবেদা কি হবে? ব্যাংক থেকে উত্তোলন করলে নগদান ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে 7,000 টাকা। এন্ট্রি বসানোর পরে নাম লেখার ক্ষেত্রে এখানে দারুণ একটা ব্যাপার আছে, টাকা যদি ব্যাংকে বসে নাম লিখব নগদান হিসাব। কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে টাকা যখন ব্যাংকে বসবে নাম লিখব নগদান, টাকা যখন নগদে বসবে নাম লিখব ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। উভয় পাশে যে এন্ট্রি বসে এটাকে কন্ট্রা এন্ট্রি বলা হয়। 2 পাশে বসার কারণ হচ্ছে ব্যাংক হতে টাকা উঠালে ব্যাংকের টাকা কমে যায় আর নগদ টাকা বেড়ে যায়। এটা করলাম আমরা 29 নাম্বার। তারপরে ছিল হচ্ছে 30 নাম্বার, বলছে রফিকের নিকট থেকে 8,000 টাকার চেক পেয়ে সঙ্গে সঙ্গে তা শফিকের সাপেক্ষে অনুমোদন করা হলো। যে চেক একজন অন্যজনকে প্রদান করে এই চেককে নগদ বিবেচনা করতে হয়। 30 তারিখ শফিকের নিকট থেকে চেক পাওয়া গিয়েছে, শফিকের নিকট থেকে পাওয়া গিয়েছে চেক, দেয়া হয়েছে শফিককে।
তাহলে শফিক না, এখানে হবে রফিক। রফিকের নিকট থেকে চেক পাওয়া গিয়েছে, এটা প্রদান করা হয়েছে শফিককে। শফিক হিসাব, দুইটাই নগদে বসবে। শফিক হিসাব কত টাকা? 8,000 টাকা। যে চেক একজন অন্যজনকে প্রদান করে দেয় এই চেক নগদ টাকার শামিল, এটা মনে রাখতে হবে। যদি বলে রিমার কাছ থেকে চেক পেয়ে রুমাকে প্রদান, এই জাতীয় এন্ট্রি থাকলে আসলে সেই চেক আর ব্যাংক কলামে বসবে না, নগদ কলামে বসবে, এটা মনে রাখতে হবে। তারপরে আমরা ব্যালেন্স বিডি সিডি নির্ণয় করব। ব্যালেন্স বিডি সিডি নির্ণয় করব। তো একটু স্পেস রাখবো যাতে আমরা এখানে লিখতে পারি ব্যালেন্স বিডি সিডি। সবসময় মনে রাখবো নগদ কলাম বড় হয়, নগদ পাশের যোগফলটা সবসময় বড় হবে। তো নগদান এই কলাম আমরা যোগ করব। টোটাল কত টাকা আসে? 25,000 প্লাস হচ্ছে আপনার 28,500, তারপর আছে হচ্ছে 900 টাকা, দেন 14,500 টাকা, 7,000 টাকা, আর হচ্ছে 8,000 টাকা। এগুলোকে যোগ করলে 83,900 টাকা হয়। 83,900। এই 83,900কে আমরা ক্রেডিট দিকে লিখব। 83,900 থেকে ক্রেডিট দিকের দুইটা অ্যামাউন্টস, একটা 8,000 আর অন্যটা হচ্ছে 54,000, এই দুইটা আমরা মাইনাস করব। করলে যে 21,900 টাকা থাকে, 21,900, এর নাম হচ্ছে ব্যালেন্স সিডি। সিডি যদি মনে না থাকে, মনে রাখবো অ্যালফাবেটে আগে এ, পরে বি, দেন সি। তাহলে মাসের এ তো লাগে না, লাগে হচ্ছে আপনার বি আর সি। মাসের শুরুতে হবে বি, শেষে হবে বি। যেহেতু আমরা শেষ দিন করতেছি জানুয়ারি মাসের 31 তারিখ, জানুয়ারি 31 তারিখ, সো আমরা হচ্ছে সিডি লিখব। 21,900 টাকা আসছে, ওইটাকে আবার এখানে লিখে রাখবো জানুয়ারি মাসের, জানুয়ারির পরবর্তী মাস ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 1, এটাকে বলা হবে ব্যালেন্স বিডি। তাহলে মাসের শুরুর দিনে বিডি হয় আর শেষ দিনে হচ্ছে সিডি হয় 21,900। দেন আমরা ব্যাংক কলাম করব 40,000 আর 19,600 আর 200, 59,800 হচ্ছে 59,800। এই 59,800 ক্রেডিট দিকেও লিখব। 59,800 টাকা হইতে মাইনাস করব ক্রেডিট দিকের 7,100, মাইনাস করলে থাকে 52,700। তাহলে এটা ব্যাংকের কলাম। আর বাট্টার ঘরে টাকা না থাকলে তখন ব্যালেন্স 00 হয়। আর এই পাশের ডেবিটটা ছিল 400 টাকা। তাহলে ব্যাংকের সিডি বিডি কত ছিল যেন? 21,900 টাকা, আর অন্যটা হচ্ছে 52,700 টাকা। তাহলে ব্যালেন্স বিডি এবং সিডি যখন আপনার নির্ণয় করা হয়ে যাবে, পুরো অঙ্কের নিচে আপনি একটা A to Z মার্জিন টেনে দিবেন, দিলে বোঝা যাবে যে আপনার অঙ্কটা শেষ হয়েছে। দেখেন এই পুরা অঙ্কটা আমি আরেকবার একটু বলে দিই যে কিভাবে করলাম। নগদান বইয়ের ডেবিট দিকে বসবে সকল প্রাপ্তি আর ক্রেডিট দিকে বসবে সকল প্রদান। অর্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যখন টাকা চলে যাবে তখন ক্রেডিট হবে, যখন ব্যবসা প্রতিষ্ঠানের টাকা বৃদ্ধি পাবে তখন ডেবিট হবে। 1 তারিখে ব্যবসা শুরু করছে মালিক, নগদ 25,000 আর 40,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে ব্যবসায় টাকা বৃদ্ধি পেল, এটাকে মূলধন বলা হয়। আমরা মূলধন হিসাব বলে নগদে 25,000, ব্যাংকে 40,000 বসিয়েছে। পরে একটা বিক্রয় ছিল, ডিসকাউন্টে বিক্রয়, তো বিক্রয় করলে টাকা আসে, নগদের ঘরে বসানো হয়েছে। শিক্ষানবিশ সেলামি, টাকা বৃদ্ধি পায়। 13 তারিখের পরে 15 তারিখ পণ্য ক্রয় ছিল নগদে, তো পণ্য ক্রয় করলে টাকা চলে যায়, এজন্য ক্রেডিট হবে। 15 তারিখের পরে 18 তারিখ আছে, এটাও বিক্রয়। যত নগদ বিক্রয় আছে সবগুলা আলটিমেটলি কি হবে? ডেবিট হবে। আর যত নগদ বিক্রয় বা নগদ ক্রয় বা চেক মারফত ক্রয় আছে সবগুলা ক্রেডিট হবে। 24 তারিখ মাহমুদের কাছ থেকে টাকা পাওয়া গিয়েছে, 27 তারিখ
ব্যাংক সুদ প্রদান করেছে। তো সুদ দিলে ব্যাংকের টাকা বেড়ে যায়, তাই ব্যাংক কলামে ডেবিট দিকে বসানো হয়েছে। তারপরে ওই একই তারিখে ব্যাংক চার্জ ছিল 100 টাকা, সেটাকে ক্রেডিট কলামে বসানো হয়েছে, কারণ চার্জ করলে টাকা চলে যায়। 27 তারিখের পরে 29 তারিখ দেখেন কন্ট্রা এন্ট্রি ছিল। কন্ট্রা এন্ট্রি মানে বিপরীত দাখিলা, যেটা উভয় পাশে বসে। বলা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন কত টাকা? 7,000 টাকা। তো ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে টাকা উত্তোলন করলে আসলে নগদ টাকা বৃদ্ধি পায়, আর ব্যাংকের টাকা কি হয়? হ্রাস পায় বা কমে যায়। আমরা আগে টাকা বসাবো, দেন নাম লিখব। কন্ট্রা এন্ট্রি যদি নগদ কলামে টাকা বসে তো নাম লিখব ব্যাংক হিসাব, আর যখন ব্যাংক কলামে টাকা বসবে তখন আমরা নাম লিখব নগদান হিসাব। এটা 29 তারিখ। তারপরে ছিল 30 তারিখ, রফিকের নিকট থেকে একটা চেক পাওয়া গিয়েছে 8,000 টাকা, সাথে সাথে সেই চেকটা শফিককে প্রদান করা হয়েছে। এরকম কোনো চেক যখন কারো নিকট থেকে পেয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, এইটাকে বাহক চেক বলে। এই চেক নগদ কলামে বসবে, নগদ কলামে। তাহলে রফিকের চেক এটা কিন্তু ব্যাংক কলামে বসবে না, বসবে নগদ কলামে। আবার যখন শফিককে দিব তখনও এই চেকটি নগদ কলামেই বসবে। ধন্যবাদ সবাইকে।